সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। শ্রমিক কল্যাণ তহবিল আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিচার শুরু। তদন্ত অনুযায়ী সাবেক আইজিপি বেনজিরের বিচার হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 6 ঘন্টায় ঢাকা উত্তরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, দক্ষিণ বলছে 24 ঘন্টা। ঈদুল আজহার দিন 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে আজ অভিযোগ গঠন করেছে আদালত। একই সাথে 15 জুলাই শুনানির দিন ধার্য করা হয়েছে। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। এতে অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনুস। অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় বুধবার আদালতে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনুস। সাথে মামলার 13 আসামিও আদালতে যান। গত 2 জুন মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য নির্ধারিত দিনে হাজির হন তারা। অভিযোগ গঠনের আদেশের আগে বিচারক আসামিদের অভিযোগ পড়ে শোনান, কিন্তু তারা দোষ অস্বীকার করে সঠিক বিচারের দাবি জানান। পরে তাদের উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এছাড়া পরবর্তী কার্যক্রম হিসেবে আগামী 15 জুলাই মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। 26 কোটি টাকা এই 437 কোটি টাকা থেকে সরিয়েছিলেন এবং জাল ডকুমেন্ট সৃজন করেছিলেন এবং সেটা ব্যবহার করেছিলেন, এবং মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার। সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে। আদালতের আদেশে সন্তুষ্ট হতে পারেননি আসামি পক্ষের আইনজীবী। ডক্টর ইউনুসও ক্ষোভ প্রকাশ করেন। এই ধারাগুলি ডক্টর ইউনুস এবং সহ 14 জনকে কোনোভাবেই লায়েবল করে না, তাদেরকে দোষী সাব্যস্ত করে না। আত্মসাৎ, প্রতারণা এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলা করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিচার হবে তদন্ত অনুযায়ী, তার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না। আজ এমনটি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা এখনও তুমুল আলোচনায়। দুটি বিষয় নিয়ে বুধবার সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় তার মন্ত্রণালয় নেবে না। তিনি পুলিশের বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাকে আমরা দায়ী করতে পারি। এখানে কোনো ভুলভ্রান্তি যদি করে থাকেন, সেটার জন্য আপনি যেটা বলছেন যে তদন্ত হচ্ছে, সেগুলো দেখবে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক পদ্ধতিতে ইনকোয়ারি হচ্ছে এবং আমরা মনে করি ইনকোয়ারিটা হওয়ার পরেই আমরা সব কিছু বলবো, কার উদ্দেশ্য কী ছিল এগুলো সব আমরা পরে জানাবো। তিনি জানান, মিয়ানমার থেকে সেন্ট মার্টিনে গুলি আসার ঘটনায় দেশটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন সবকিছু ঠিক আছে। এদিকে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সংসদ সদস্য আনারের মেয়ে। এ সময় তিনি কোনো চাপে যাতে তার বাবার হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার বাধাগ্রস্ত না হয় সে দাবি জানান। সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড, এই নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন, সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে, এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান আনোয়ারুল আজিম আনারের মেয়ে। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শুরু হয়েছে বেচাকেনা, তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। বেশিরভাগ ক্রেতাই বলছেন এবার পশুর দাম খুব বেশি। এ বিষয়ে জানাতে রাজধানীর গাবতলীর পশুর হাট থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি,
দুপুরের পর থেকেই তো আপনি রয়েছেন এই হাটে পশুর সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কত? দাম নিয়ে তো ক্রেতারা অভিযোগ করছেন, মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশি দামের কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন? দোলা, আপনি যেমনটা বলছিলেন দুপুর থেকে এখানে উপস্থিত হয়েছি এবং দুপুর থেকে প্রায় রাত 11টা পার হয়েছে এবং এখন পর্যন্ত ক্রেতাদের কথা যদি একটু বলি, শুরুতে ক্রেতারা কিন্তু প্রায় 70,000 থেকে শুরু করে আসলে গরুটি কেনা শুরু করেছে এবং বেশিরভাগ ক্রেতারই আকর্ষণটা হচ্ছে যে ছোট বা মাঝারি সাইজের গরু এবং বড় সাইজের যে গরুগুলো বলছেন আপনি সর্বোচ্চ দাম কত, আমি একটু এই গরুগুলো দেখিয়ে আপনাকে বলতে চাই। এই যে পাশের গরুগুলো দেখছেন এগুলোর দাম প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। এগুলোর 800 থেকে 900 কেজি ওজনের গরু এবং সর্বোচ্চ বড় সাইজের গরুর মূল্য আমরা যেটা শুনতে পেরেছি এখন পর্যন্ত 30 লক্ষ টাকা। এটি যশোরের একটি ব্যাপারী এনেছেন এবং তার গরুর নাম হচ্ছে চেন্নাই ব্ল্যাক ডায়মন্ড। এই গরুগুলোর দাম চেয়েছে 30 লক্ষ টাকা। এছাড়া 25 লক্ষ, 17 লক্ষ বিভিন্ন দামের আসলে বড় গরু রয়েছে এবং ছোট গরুর কথাটাই যদি আপনাকে একটু বলি, ছোট গরুর চাহিদা আসলেই বরাবরই বেশি থাকে, কিন্তু চাহিদার তুলনায় ছোট গরুর পরিমাণ কিন্তু আসলে ওই সংখ্যাটা খুবই কম থাকে এবং গরুর যে দামের বাড়তি যে দামের কথাটি আপনি বলছিলেন, ব্যাপারীরা আসলে বলছে যে তারা যে দীর্ঘ সময় গরু যে লালন পালন করছেন এবং গোখাদ্যের যে দাম এখন পর্যন্ত যে হারে বেড়েছে, এই দাম বাড়ার কারণেই মূলত গরুর দামও কিন্তু বেড়ে গিয়েছে এবং ক্রেতারাও আসলে তাদের যে বাজেট, একটা ন্যূনতম বাজেট থাকে, সেই বাজেট আসলে অতিক্রম করেই গরুগুলো কিনতে হচ্ছে এবং এখন পর্যন্ত আমি যতজনকে ক্রেতাকে দেখেছি তারা মাঝারি 1 লাখ, 1,40,000, 1.5 লাখ এই সাইজের গরুগুলো আসলে তারা ক্রয় করেছে এবং সন্ধ্যা নাগাদ 5টার কিছুক্ষণ পরে অ্যানাউন্স করেছিল, সেখানে শুনতে পেয়েছি যে 3টি গরু প্রায় 17 লক্ষ টাকায় আসলে বিক্রি করা হয়েছে। এক ব্যাপারীর কাছ থেকে এক ক্রেতা কিনেছে। এই ধরনের গরুগুলোর দাম প্রায় আপনার গড়ে যদি বলি 6 লাখ, 7 লাখ বা 5 লাখের উপরে থেকে শুরু করে 7 থেকে 8 লাখের মধ্যে আসলে এই ধরনের গরুগুলোই বেশিরভাগ হাটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও আসলে হাটের ওই প্রান্তে রয়েছে ছাগলের মূল্য যদি বলি ন্যূনতম 8,000 থেকে শুরু করে 1 লাখ পর্যন্ত ছাগল রয়েছে। এই ছাগলের ক্ষেত্রেও আসলে সাইজ আসলে এখানে গুরুত্ব দিচ্ছে যে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ, ওজনের উপর ভিত্তি করে আসলে পশুগুলো ক্রয় করার চেষ্টা করছে ক্রেতারা এবং এখন পর্যন্ত ক্রেতাদের কাছে তেমন খুব বেশি যে দাম নিয়েছে এই ধরনের কোনো অভিযোগ পায়নি। তারা আসলে বলছে যে কুরবানি উপলক্ষে তারা গরু কিনতে এসেছেন, একটা নির্দিষ্ট বাজেট নিয়ে এসেছেন এবং এই বাজেটটা একটু 19-20 কম বেশি আসলে হচ্ছে, কিন্তু তারা আসলে পছন্দ মতো করেই গরু ছাগল যে যার মতো আসলে পশু কিনে বাড়ির পথে রওনা দিচ্ছে। এবং দোলা, আপনাকে কয়েকটি নির্দিষ্ট করে যদি গরুর কথা বলি, কালা চাঁদ এবং কালা বাহাদুর, বড় বাহাদুর এই ধরনের বিভিন্ন নামের আসলে গরু বিভিন্ন জেলা থেকে এই গাবতলী গরুর হাটে এসেছে। দোলা, গাবতলীর পশুর হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান। দেশের অন্যান্য স্থানের মতোই জমে উঠেছে দিনাজপুর ও কুড়িগ্রামের কোরবানির পশুর হাট। দিনাজপুরের 13টি উপজেলায় বসেছে 63টি হাট, আর কুড়িগ্রামে হাট বসেছে 31টি স্থানে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতার সমাগম বাড়ছে হাটগুলোতে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ি কোরবানির পশুর হাটে এখন তিল পরিমাণ জায়গা নেই। এই হাটে দিনাজপুর জেলার 13টি উপজেলা সহ রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তারা জানান 80,000 থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা পশু বেশি বিক্রি হচ্ছে। সব গরু বিক্রি হবে, হয় দাম 10 টাকা কম আর 10 টাকা বেশি। খরিদ্দার আছে, গরু বিক্রি হবে। বড় পার্টি কম, ছোট গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। বাজার হিসেবে তো গরু বেচা কিনা তো হচ্ছে না, তাহলে এখন কে করে ছাই দেবো? দাম একটু বেশি মনে হচ্ছে, দরদাম করে নিতে হচ্ছে। এবছর দিনাজপুরের 13টি উপজেলার 63টি পশুর হাটে কাজ করছে 29টি ভেটেরিনারি মেডিকেল টিম। প্রতিটি হাটেই আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অসুস্থ পশুকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া এবং পরামর্শ দেওয়া আমার গোটা মেডিকেল টিম তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এটি ঈদের দিন পর্যন্তও থাকবে।
জমে উঠেছে কুড়িগ্রামের পশুর হাটগুলো। কোরবানির পশু বেচাকেনার জন্য এবছর স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় 31টি হাট বসেছে। এর মধ্যে স্থায়ী 25টি এবং অস্থায়ী 6টি। ক্রেতাদের পছন্দের তালিকায় আছে চর ও গ্রামে পালিত দেশীয় জাতের গরু। অন্য বছরের থেকে এই বছর অনেক গরুর দাম আমরা কম পাইতেছি। গতবার যে গরুটা আমি 17,000 টাকা বিক্রি করছি, এবারকার আমার গরু 60,000 টাকা বিক্রি হচ্ছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠিত হয়েছে। তারা সবগুলো হাটে তারা কোরবানির হাটে কাজ করছে। এবছর কোরবানির জন্য কুড়িগ্রামে 3,64,000 পশু প্রস্তুত করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। এবারের ঈদুল আজহায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। আজ মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি মেয়র জানান 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে, আর উত্তর সিটি 6 ঘন্টায় বর্জ্য পরিষ্কারের ঘোষণা দিয়েছে। ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। এরই মধ্যে মাঠের পুরো অংশ জুড়ে টানানো হয়েছে সামিয়ানা। বৃষ্টি যাতে নামাজের জন্য বাধা হয়ে না দাঁড়ায় সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে ঈদগাহের পুরো অংশ। 35,000 মুসল্লির জন্য পুরো অংশেই থাকছে সিলিং ফ্যান। এছাড়াও নিচু জায়গাগুলোতে বালু ফেলে ভরাট করা হচ্ছে। মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র জানান 16 জুনের মধ্যে ঈদের প্রধান জামাত আয়োজনের পুরোপুরি প্রস্তুত হবে ঈদগাহ। কুরবানির বর্জ্য দ্রুত অপসারণের উদ্যোগ নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা সেভাবেই কার্যক্রম নিব যাতে করে কোনো বৃষ্টির জন্য কোনো বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে না হয় এবং স্বাচ্ছন্দ্যের জন্য তারা বাসায় ফিরতে পারে। 32টি আমাদের ড্রাম ট্রাক এবং 8টি কম্প্যাক্টার আমরা জাপান থেকে নিয়ে এসেছি। ঈদুল আজহার দিন 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ। প্রতিবারই ঈদযাত্রায় শেষ মুহূর্তে ভোগান্তিতে পড়তে হয় ঘরে ফেরা মানুষদের। বাড়তি ভাড়া, সময়মতো গাড়ি না পাওয়া, মহাসড়কে যানজট, এমন বিষয়গুলোতে কঠোর থাকার ঘোষণা দিয়েছে পুলিশ। সব ধরনের ভোগান্তি মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তাদের রুট পারমিট এবং ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব। তিনি জানান, কোনো পরিবহন ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এই যাত্রার প্রথম দিন আজ সূচি বিপর্যয়ে পড়েছে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেন। সকাল 6:30টায় ট্রেন ছেড়েছে 8:30টায়। এরপর প্রায় সব ট্রেনই ছাড়তে বিলম্ব হয়, ফলে ভোগান্তিতে পড়েন ঘরমুখো হাজারো যাত্রী। বুধবার বেলা 11টায় কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। মূলত ঈদযাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে। সকাল 6:30টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ে সকাল 8:30টায়। একই চিত্র প্রায় সকল ট্রেনের, ফলে ভোগান্তিতে পড়ে ঘরমুখো যাত্রীরা। বিড়ম্বনার কোনো শেষ নাই। এক তো আছে গরম, অন্যদিকে হচ্ছে যে কোনো নিশ্চয়তা কমলাপুর রেল স্টেশন থেকে এখন পর্যন্ত কোনো নিশ্চিত করে নাই কয়টার সময় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকবে বা কয়টা ছেড়ে যাবে। এত কষ্ট করে আসছি, লাস্ট অফ অল ওইখানে মানে জ্যামের কারণে হেঁটে চলে আসছি, কিন্তু আইসা দেখি কি ট্রেন লাইনে নাই। বলছে যে 15 মিনিট লেট। 11:30 এখন তো মনে হয় 12টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেল না। অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছ্বাস ছিল যাত্রীদের মুখে। আমার বাবা মা আছে, ভাই বোন আছে, সবাই মিলে আমরা আছি, যাব। এটা কষ্ট হলো, এটা আমাদের কাছে কষ্ট মনে হচ্ছে না আর কি। সবার সাথে দেখা হবে অনেকদিন পর। এই ট্রেনটা রাইট টাইমে ছাড়লে আর একটু ভালো লাগতো আসলে। তাপপ্রবাহ, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ও বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার জানান, দ্রুত সময়ে কাটবে রেলের শিডিউল বিপর্যয়। ঈদ স্পেশাল ট্রেন রয়েছে, ক্যাটালি স্পেশাল ট্রেন রয়েছে, ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, এইসব ট্রেনগুলো চালের সাথে সাথে আমাদের সকল সময় যাত্রীদেরকে নিরাপদে তাদের নিজের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। তো সকাল থেকে এখন পর্যন্ত আমাদের 22টি ট্রেন ছেড়ে গিয়েছে। প্রতিদিন 59 জোড়া আন্তনগর সহ লোকাল ও মেল ট্রেনে প্রায় 1 লাখ মানুষ ঢাকা ছাড়বে বলে জানান স্টেশন ম্যানেজার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় একটি খামারে ২৭টি গরু মারা গেছে। খামারির দাবি কাঁচা ঘাস খেয়ে গরুগুলোর মৃত্যু হয়েছে। সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ খামারের মালিক জাহিরুল ইসলাম জানান ৩ দিনে গরুগুলোর মৃত্যু হয়েছে। একই কারণে আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃত গরুগুলোর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে জেলা প্রাণী সম্পদ অফিস। গরুগুলোকে নেপিয়ার জাতের ঘাস খাওয়ানো হয়েছে। এই খামারে এই অসুখ দেখা দিছে, দেখা দাওনে এরারও মন ভেঙে গেছে, কিংবা আমরা এলাকাবাসীরও মন ভেঙে গেছে। বৃষ্টির পরপরই তারা নেপিয়ার পাকচং ঘাস তাদের ফার্মে অনেক ছিল, এটা পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়েছে। তাদের বক্তব্য এটার পরে তারা বলতেছে এই সমস্যাটা দেখা দিচ্ছে। পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা স্যাম্পল ঢাকায় পাঠিয়েছি। আমরা ঈদুল আজহার সামনে রেখে প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। কারখানাগুলোতে এরই মধ্যে কাঁচা চামড়া সংরক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। পাশাপাশি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুতি নিয়েছে ঢাকা ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্ল্যান কোম্পানি। দেশে প্রতি বছর প্রায় ১.৫ কোটি গবাদি পশুর চামড়া বেচাকেনা হয়, যার ৮০% হয়ে থাকে কোরবানির ঈদকে ঘিরে। চামড়া সংগ্রহের এই মৌসুমে কর্মব্যস্ত দিন পার করছেন বিসিক চামড়া শিল্প নগরীর শ্রমিকরা। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য প্রতিটি কারখানায় মজুত করা হয়েছে কেমিক্যাল ও বাড়তি লবণ। পুরোদমে চলছে কারখানা পরিষ্কারের কাজও। ঈদের সময় কেমিক্যাল যেন শর্ট না পড়ে, ওই জন্য আমরা এখন থেকে ওগুলো প্রস্তুতি নিয়েছি, মজুত করতেছি। প্রোডাকশন ট্যাঙ্কের এগুলো তো প্রচুর গাত, বালি, ঝিল্লি, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে মানে সামনে ঈদের যে চাপ। লবণ আমার আসছে এবং এটার সাথে যে অন্যান্য কেমিক্যালগুলো এগুলো আমি মজুত করছি। কোরবানি দেওয়ার 4 ঘন্টার ভিতরে যেন চামড়াতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা হয়, তাহলে চামড়া ন্যায্য দাম পাবে। শুধু কারখানাগুলো নয়, বর্জ্য রাখার জন্য নতুন করে 2টি পুকুর খনন এবং চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের ইউনিটগুলোর ক্ষমতা বৃদ্ধির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছে পুরোদমে। ইকুলেশন ট্যাঙ্ক, আমাদের আউটলেট, EPS 1, EPS 2, EPS 3 সম্পূর্ণভাবে আমরা ওভারহলিং সম্পন্ন আমরা কোরবানি করে ফেলব। ঈদের 7 দিন শুধু ঢাকা জেলার চামড়া বিসিক শিল্পনগরীতে প্রবেশ করতে পারবে। এছাড়া বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় সুলভ ও বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলে জানিয়েছে বিসিক। আরবি থেকে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে ঈদের সময় পরবর্তী সময়ে যে প্রতিদিন আমাদের যে 12 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, এই চাহিদা নির্বিচ্ছিন্নভাবে সরবরাহ করবে। এবার কোরবানির ঈদে 1.10 লাখ গবাদি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। অর্থনীতিতে এখন সবচেয়ে বড় সমস্যা উচ্চ মূল্যস্ফীতি। শতকরা প্রায় 10% থেকে আগামী 1 বছরে মূল্যস্ফীতির হার 6.5% নামিয়ে আনা অবাস্তব বলে মনে করে সিপিডি। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাজেটে কোনো কৌশলগত পদক্ষেপ আসেনি বলেও মনে করে এই বেসরকারি গবেষণা সংস্থা। আজ রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে এক সেমিনারে উঠে আসে এসব কথা। জায়গা ছিল উচ্চ প্রবৃদ্ধি। অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রস্তাবিত বাজেট গতানুগতিক। প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় সহ নেওয়া সকল লক্ষ্যমাত্রা অর্জন বাস্তবায়নযোগ্য নয় বলে মত সিপিডির। হয়েছে বাজেটে সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এ মন্তব্য করেন মূল প্রবন্ধ উপস্থাপক সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ, বেকারত্বকে গুরুত্ব না দেয়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পর্যাপ্ত বরাদ্দ না থাকা নিয়ে সমালোচনায় সরগরম হয় টেবিল। বলার এবং যা আলোচকরা বলেন, জবাবদিহিতাবিহীন আর্থিক পরিচালনা খাত, প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও কৌশলগত অদক্ষতার 3 ফাঁদে আটকে আছে বাংলাদেশ। অলিগার্ক শব্দটা আসেনি, সিন্ডিকেট এরকম করে আসেনি, প্লাস এই হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে চলে যাওয়া স্ট্রেট, এইসব কথা আসেনি। দিস ইজ ইন লাস্ট 2 years দিস থিংস have come up and we have to stop it. এই জবাবদিহিতাহীনতার এটা শুধু একটা গণতান্ত্রিক সমস্যা নয়, এটা অর্থনৈতিক বেগবান করার জন্য সমস্যা। কারণ এর কারণে আমি সঠিক নীতিগুলো নিতে পারছি না, যাকে মূল্যায়ন করা দরকার তাকে মূল্যায়ন করতে পারছি না। এই সার্বিক জবাবদিহিতাহীনতার
এটা হচ্ছে লৌহ ত্রবিজের। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, প্রবৃদ্ধির চাপে রয়েছে মূল্যস্ফীতি। স্বীকার করেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় এমন প্রকল্প পাশ করতে হয় যা টেবিলে যাওয়াই উচিত নয়। আমার হাত দিয়ে আমার এক রেখে গেছে বা যাচ্ছে, যেগুলোর সঙ্গে আমি মনে প্রাণে একমত ছিলাম না। আমাদের সমাজে ঐতিহাসিকভাবে খেয়ে পরে ফ্রম ঔপনিবেশিক ব্রিটিশ সময় থেকে, পাকিস্তান সময় থেকে পুষ্ট হয়ে কোনো খাত, কোনো সেক্টর, কোনো গোষ্ঠী আছেন। উই শুড টেক আ হার্ড লুক এট দ্য হোল থিং। সর্বক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে দেশের অর্থনীতি আরো সংকটের মুখে পড়বে বলে মত আলোচকদের। যদি গভর্নেন্সটা ঠিক হয়। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে অন্তত ৮০ জনের প্রাণ গেছে, নিখোঁজ রয়েছে শতাধিক যাত্রী। আজ দেশটির রাজধানী কিনশাসার কাছে কোয়া নদীতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে নৌকাটিতে ২ শতাধিক যাত্রী ছিল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। দেশটির নৌপথে প্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটে। এর কারণ অতিরিক্ত যাত্রী বহন। টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করতে কাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। রাত 1টায় বাঁচা মরার আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওমান। ডি গ্রুপে 5 দলের মধ্যে এখনো 2 নম্বরে আছে বাংলাদেশ, তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও ডাচদের ম্যাচের ফলাফল কি হয় তা এখনই বলা যাচ্ছে না, তাই সুপার 8-এ টিকিট কাটতে হলে নেদারল্যান্ডসকে অবশ্যই হারাতে হবে টাইগারদের। এখনও আশার আলো দেখাতে পারেনি ব্যাটাররা। সব শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 114 রানের লক্ষ্য ছুঁতে পারেনি শান্তর দল। এক মাহমুদুল্লাহর ওপর ভরসা করে ডাচ বধের স্বপ্ন দেখাটা বোকামি হবে, তাই নিজেদের সামর্থ্য প্রমাণে এ ম্যাচে জ্বলে উঠতেই হবে লিটন, সৌম্য, শান্তদের। অন্যদিকে প্রথম ম্যাচ থেকেই ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিচ্ছে নেদারল্যান্ডস। নেপালকে হারানোর স্কট এডওয়ার্ডস, ম্যাক্স ওদাউদ, ব্যাস ডিলিটদের চোখ এখন সুপার 8-এ। ডাচদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য 4 ম্যাচের 3টিতেই জিতেছে বাংলাদেশ। তবে পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে শতভাগ সাবধান থাকতে চাইবেন লিটন তাসকিনরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। শ্রমিক কল্যাণ তহবিল আত্মসাতের মামলায় ডক্টর ইউনুস সহ 14 জনের বিচার শুরু। তদন্ত অনুযায়ী সাবেক আইজিপি বেনজিরের বিচার হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। 6 ঘন্টায় ঢাকা উত্তরে কোরবানির পশুর বর্জ্য অপসারণ, দক্ষিণ বলছে 24 ঘন্টা। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।